আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যারাগ্রাফ ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে সকল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা শিখেছি কি HTML এর হেডিং ট্যাগ এবং তার অ্যাট্রিবিউট সমূহ। এই পর্বে আমরা যেহেতু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, শুধু প্যারাগ্রাফ সম্পর্কে আমরা কিছু বলি। যেহেতু আমরা গত পর্বে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা প্যারাগ্রাফ লিখি, পরীক্ষায় প্যারাগ্রাফ আসে, বা যারা পড়ালেখা করেছি বা তারা হয়তো জানি যে প্যারাগ্রাফ আসে প্রথমে আওয়ার স্কুল, যেটা আমাদের হেডিং হিসেবে থাকে। তো আমরা আওয়ার স্কুলের উপর কিছু প্যারাগ্রাফ টেক্সট লিখতে হয় বৃহৎ আকারে। তো এটা হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ কি, আমরা ওয়েবসাইটে এরকম অনেক তথ্য, এরকম অনেক অনেক ঘরগুলো দেখতে পাই, এগুলো প্যারাগ্রাফ। অনেক অনেক বিশাল লেখা দেখতে পাই, সেগুলোকে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে লিখতে পারি। তো কিভাবে লিখবো, কেমনে লিখবো বা কি করব, তো চলুন শুরু করা যাক। আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা HTML ফাইলে চলে আসব। তো এসে আমরা এগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিই। তো আমরা এখানে যদি লিখি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে যদি আমরা লিখতে চাই, তো আমরা ফি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফকে আমরা কি লিখব, প্যারাগ্রাফ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ। তো আমরা আপনারা লিখে লিখবেন। গত পর্বে আমরা যে হেডিংগুলো লিখেছি দেখেছি সেগুলো ব্লক লেভেল এলিমেন্ট, এগুলো ফি ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ। তো আমরা ফি ট্যাগ শুরু এবং ফি ট্যাগকে শেষ করার জন্য আমাদেরকে আবার আগের মতনই কাজগুলো করতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। আমরা যদি লরেম ইপসানে চলে যাই, তার আগে আমি নেটটা ওপেন করি। লরেম ইপসামে গিয়ে আমরা সেখান থেকে যে কোনো প্যারাগ্রাফকে কালেক্ট করতে পারি। তো লরেম ইপসাম সবচেয়ে হলো দামি টেক্সটের জায়গা, আমরা সেখানে যাই। আপনারা যে কোনো টেক্সট বা প্যারাগ্রাফ বা কোনো যদি ওয়েবসাইটে যদি কোনো প্যারাগ্রাফ শো করা যেতে চান কন্টেন্ট, তাহলে আপনারা লরেম ইপসাম থেকে কাজ করতে পারেন। লরেম ইপসাম থেকে টেক্সট এনে আপনারা ওয়েবসাইটে কাজ করতে পারেন। তো আমরা যদি এখানে লরেম ইপসাম লিখি, হঠাৎ তো আমরা যদি রিলোড দিই, লরেম ইপসাম লরেম জেনারেটর, আমরা এখানে গেলে অনেকগুলো প্যারাগ্রাফ বা অনেকগুলো টেক্সট দেখতে পারবো। আমরা সেখান থেকে কপি করে এনে আমাদের এখানে ইউজ করতে পারবো। তো আমরা ইউজ করা শুরু করে দিই। তো আমরা এখান থেকে কিছু প্যারাগ্রাফ নিই। ল্যাপটপ হ্যাং করতেছে, একটু ওয়েট করি। আমরা এই প্যারাগ্রাফটা নিয়ে নিলাম, Ctrl+C বা এভাবে কপি করতে পারেন। আমরা এই প্যারাগ্রাফটা এখানে দিয়ে দিলাম, Ctrl+V দিই, Ctrl+S দিয়ে সেভ করেন। আপনি দেখবেন বৃহৎ এক প্যারাগ্রাফ এখানে চলে এসেছে আপনার এখানে। Ctrl+D দেখুন এইখানে চলে এসেছে। আমরা Ctrl+R দিয়ে আর সাধারণত কি করব, রিলোড দিব। মনে রাখবেন Ctrl+R দিয়ে রিলোড দিব। আমি আসলে একদিন কন্ট্রোলের উপরে একটা বেসিক কি করব নলেজ দিব আপনাদেরকে। আর আরেকটা হলো আমি আরেকটা দিব অল্টারের উপরে, আবার আরেকটা ক্লাস নিব অল্টার এবং কন্ট্রোলের উপরে। এটা সাধারণত আপনারা MS ওয়ার্ড যারা শিখছেন তারা এগুলো বিষয় সম্পর্কে বেশি ধারণা নিয়েছেন। তো চলুন আমরা ধারাবাহিক আলোচনা করি। তো এখানে দেখুন প্যারাগ্রাফ একটা চলে এসেছে। আমরা আসলে এই প্যারাগ্রাফটাকে কি ট্যাগের মাধ্যমে নিয়ে আসতে পারি, ফি ট্যাগের মধ্যে। যে কোনো প্যারাগ্রাফ মনে রাখবেন, আমরা প্যারাগ্রাফকে ফি ট্যাগের মাধ্যমে নিয়ে আসবো। প্যারাগ্রাফের মধ্যে আমরা যে সকল অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করি। এবার হয়তো আপনারা প্যারাগ্রাফ নিয়ে আসতে পারেন। যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নিতে চাই, মনে করুন এটাকে সাপোজ আমি কি করব, এটাকে কপি করব। এটাকে কপি করে মনে করেন Ctrl+D দিয়ে দিলাম। তো এটা নিচে নিচে চলে আসলো। হ্যাঁ, এই দুইটা প্যারাগ্রাফ দেখুন।
প্যারাগ্রাফগুলো আলাদা লাইন দখল করে, H1 ট্যাগের মতো বা H হেডিং ট্যাগের মতো আলাদা লাইন দখল করেছে। তো দেখতে পাচ্ছেন আলাদা লাইন, বুঝেছেন? এই দেখুন অনেক এলিমেন্ট আছে যেগুলো এখান থেকে শেষ হয়ে গেছে, এক এলিমেন্ট এখান থেকে আরেক এলিমেন্ট শুরু হয়, সেটা পরবর্তীতে আমরা দেখব। কিন্তু প্যারাগ্রাফ বা H1 বা লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো কিন্তু নির্দিষ্ট লাইন, নিজস্ব লাইন দখল করে ফেলে। তো চলুন আমরা শুরু করি অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার। আমরা যদি এখানে ফি ট্যাগের মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি, যেমন অ্যালাইন, লাইন একটা অ্যাট্রিবিউট আছে ফি ট্যাগের জন্য, যেটা আমরা H ট্যাগও ইউজ করতে পারি। আপনারা যে ট্যাগগুলো ইউজ করি এখানে, এগুলো কিন্তু আপনারা লিখে রাখবেন কোন জায়গায় কোন ট্যাগ ইউজ করতে, তাহলে আপনাদের নলেজটা একটু বেড়ে যাবে। তো আমরা যদি এগুলোকে সেন্টারে দিই, সাধারণত লেফট থাকে, লেফট দেওয়া লাগবে না, সেন্টারে দিই, তাহলে কি হয়, আর এইটারে যদি আমরা কি করি অ্যালাইন, এটারে আমরা একত্রে কাজ করি, তাহলে সময় শর্টকাট হবে। তো আমরা এখানে কি করতে পারি, অ্যালাইন রাইট, ঠিক আছে, কন্ট্রোল-H দিই, একটা উপরেরটা যাবে সেন্টারে, নিচেরটা আসবে রাইটে, অ্যালাইন রাইট সেন্টার। দেখবেন এটা কিন্তু ডাইরেক্ট বরাবর সেন্টারে, এটা বরাবর রাইট মধ্যখানে আছে, ঠিক আছে। আপনারা হয়তো অনুমান করতে পারছেন এটা সেন্টারে আছে আর এটা রাইটে আছে। দেখুন লেফটের দিকে খালি, রাইট পুরো। তো আমরা এই প্যারাগ্রাফগুলোকে যদি আমরা জাস্টিফাই করে দিই, জাস্টিফাই মানে কি বুঝেন? জাস্টিফাই মানে দুই দিক থেকে সমান। আপনারা হয়তো MS ওয়ার্ডে হয়তো জাস্টিফাই পেয়েছেন, তো জাস্টিফাই সম্পর্কে আপনাদের বেশি বোঝানোর দরকার নেই। জাস্টিফাই দুই দিক দিয়ে সমান। আমি দেখুন এই দিক দিয়ে সমান হয়ে গেছে, এই দিকেও সমান, কোনো একটুও পার্থক্য নাই লেখার, এই বরাবর লেখা সমান সমান, এটার নাম হলো জাস্টিফাই, লেখাকে জাস্টিফাই করা। তো অ্যালাইনমেন্ট আমরা সবগুলো নিয়ে আলোচনা করছি। অ্যালাইন লেফট সাধারণত লেফটে থাকে, অ্যালাইন সেন্টার মানে লেখাকে সেন্টার করার জন্য, অ্যালাইন রাইট মানে লেখাকে রাইটে নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। আর এখানে আপনি আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারেন, স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট, স্টাইল ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল ট্যাগ না, স্টাইল অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি, যেটা ব্যবহার করে আমরা লেখাকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারি। স্টাইলের মধ্যে আরো দুইটা প্রপার্টি আছে, প্রপার্টি আর ভ্যালু ব্যবহৃত হয়। এখানে কি ব্যবহৃত হয়, সিএসএস প্রপার্টি, সিএসএস প্রপার্টি, এটা কি মনে রাখবেন, সিএসএস প্রপার্টি। আর এখানে ব্যবহৃত হয় ভ্যালু মানে মান, যেটাকে আমরা মান বলি, প্রপার্টি ধন সম্পদ আর মান। তো আসলে কিন্তু এভাবে ব্যবহৃত হয় না। আপনি সিএসএস প্রপার্টি এটা লিখলে কিন্তু কাজ হবে না। এটা আমি লিখলাম সিএসএস প্রপার্টি একটা মূল একটা ফাংশন, তার একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা শো করবে। আপনি বলে দিবেন, মনে করুন আপনি বলছেন সেলে, কার সেলে, অমুকের সেলে, তো আপনি এখানে লিখে দিবেন কি, আপনি যদি চান কালারকে ডিজাইন করার জন্য, তাহলে আপনি কালারের ভ্যালুটাকে বলে দিবেন, কালার কি কেমন কালার হয়। আমরা তো জানি অনেক ধরনের কালার ব্যবহার করা যায়, হেক্সাডেসিমাল, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এগুলো আমরা এখন বলার দরকার নেই। আমরা তাহলে আপনারা সন্দেহে পড়ে যাবেন। তো আমরা আপাতত ইলো দিয়ে দিলাম, দেখি কাজ করে কি না। কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম। কালার যদি ইলো হয়ে যায় তাহলে কেমন দেখাবে, দেখুন হয়ে গেছে ইলো কালার। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর কালার ইলো হয়ে গেছে। আপনি যদি এগুলোর কালারকে কি করে দেন, গ্রিন করে দেন, তাইলে সুন্দর দেখা যাবে। আশাবাদী গ্রিন করে দেন, তাহলে দেখা যাবে সুন্দরভাবে। দেখুন গ্রিন হয়ে গেছে। যেহেতু ব্ল্যাকের সাথে গ্রিন মিলে যায়, সেহেতু আপনি রেড করে দিতে পারেন, তারপরেও দেখা যাবে। আপনি সুন্দর করে দেখুন, এখানে দেখা যাচ্ছে এই রেড হয়ে গেছে, মানে কাজ করতেছে, এমন না যে কাজ করে না, এগুলো কাজ করতেছে। আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করেন ইনলাইন, এটাকে ইনলাইন সিএসএসও বলে, এটা সিএসএস প্রপার্টি, আমি আগে লিখে দিলাম সিএসএস প্রপার্টি আর ভ্যালু। আপনি এভাবে কাজ করতে পারেন। আপনি যদি এটার পরে আরেকটা লিখতে চান, তাহলে এখানে কি দিতে হবে, সেমিকোলন ইউজ করে তারপরে আপনি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন। তো মনে করুন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আপনি যেহেতু দিলেন, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দি, আশা করি উজ্জ্বল হবে। হ্যাঁ ঠিক আছে। আপনি এখানে আরো স্টাইল করতে পারেন, এখানে
যদি আপনি আরও স্টাইল করতে চান স্টাইল করতে পারেন। তো আমি এক দুইটা স্টাইল করে দেখাই। তো ফেডিং, আপনি যদি ফেডিং দিতে চান চতুর্দিকে 10 পিক্সেল, তো দেখুন 10 পিক্সেল পাওয়া কিনা। 10 পিক্সেল পেয়ে গেছে। আপনি যদি আরও বের করে দেন, মনে করেন ফেডিং আপনি যদি দেন 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0, কন্ট্রোল এস। আপনি একটা জিনিস ভাবছেন, ফেডিং কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? আপনি এখানে 10 দিয়ে দেখেন, পিক্সেল কাজ করবে না। তারপর দেখেন আপনি যদি ফেডিং টপ দেন আর এখান থেকে একটা ডিলিট করে দেন, এখান থেকে একটা ডিলিট করে দেন, কন্ট্রোল এস দেন, তারপর একটু দেখেন, তারপরও কাজ করতেছে না। মানে কি ফেডিং টপ প্যারাগ্রাফ কই, প্যারাগ্রাফের ফেডিং টপ কাজ করতেছে না। এর মানে কি আমরা আসলে একটু দেখি। এর মানে হলো আমরা একটু দেখি, যাচাই করে। হয়তো ফেডিং অ্যাট্রিবিউট কাজ করতেছে না এখন এখানে। তো আমরা এখানে কি করতে পারি, ওয়ার্ড স্পেসিং করে দিই। ওয়ার্ড স্পেসিং দিলে ওয়ার্ডে কাজ করবে। এটা আমরা সিএসএস এ বিস্তারিত আলোচনা করব, এ টু জেড। আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন না। 5 পিক্সেল যদি দিই কি হয়, কন্ট্রোল এস, আপনি আসলে এগুলো কাজ করবে না। আপনি এখানে শুধুমাত্র কালার অ্যাট্রিবিউট বা অন্যান্য সাধারণ যে অ্যাট্রিবিউট এগুলো ব্যবহার করতে পারবেন। অন্যান্য কোনো অ্যাট্রিবিউট আশা করি এখানে ব্যবহার করা যাবে না। আপনি এখানে যদি চান টেক্সট অ্যালাইন সেন্টার করতেন, তাও পারবেন আশা করি। এটাকে টেক্সট, ও আশা করি বুঝতে পারছেন কি সমস্যা। সমস্যা হলো আমরা ওইখানে লিখেছি, ওইখানে হবে না, আমাদের লেখাগুলো হবে এইখানে। তো আপনি যদি এখানে লেখেন ফেডিং 20 পিক্সেল, তাহলে কিন্তু কাজ করবে। যদিও উপরে নিচে কাজ না করতে পারে, তারপর আশা করি কাজ করবে। ডানে বামে কাজ করতে না পারে, কিন্তু উপরে নিচে কাজ করবে। হ্যাঁ, চতুর্দিকে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ফেডিং নিয়েছে। তো এইভাবে কিন্তু কাজ করতে হয়। মনে করেন ওয়ার্ড স্পেসিং এখানে দিয়ে কাজ করে, ওইখানে দিয়েছি কাজ করে না কেন, সেটাও আপনারা বুঝছেন। ওয়ার্ড স্পেসিং 20 পিক্সেল, দেখুন অনেক স্পেস নিয়ে নেবে। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড অনেক স্পেস, দেখছেন। আপনি যদি এটাকে আরও কমাইতে পারেন, অসুবিধা নেই। এটা সাধারণত দেওয়া লাগে না, 1-2 স্পেস কমানোর জন্য দেওয়া লাগে। তো আপনি যদি এটা জায়গায় লেটার স্পেসিং, লেটারটা ভুল হয়েছে, আপনি যদি এখানে লেটার স্পেসিং, আচ্ছা থাক, লেটার স্পেসিং দিই, লেটার, সঠিক, লেটার স্পেসিং যদি আমি 5 পিক্সেল দিই তাহলে কি হয় একটু দেখুন। লেটার স্পেসিংটা কিন্তু 5 পিক্সেল পেয়ে যাবে। এই লেটার স্পেসিং দেখছেন কি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি, নানাভাবে নানা স্টাইল করতে পারি। তো আপাতত এগুলো থাকুক, এগুলোকে আমি ডিলিট করে দিই। তো আমরা এবার শিখলাম কি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় এখানে। আর কি করা যায়, আমরা এখানে কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, আর মনে করেন অ্যালাইন স্টাইল,
আর যদি আমি এগুলোকে উঠে দিই আপাতত, তো আপনারা তো ভিডিও দেখে দেখে এই কাজগুলো নোট করে ফেলবেন। তো আমি ডিলিট করে দিলাম আপাতত। এই পর্যায়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটি হলো ডিরেকশন অ্যাট্রিবিউট। আপনি কোন দিক থেকে এই লেখাকে চালু করতে চান বা কোন দিক থেকে আনতে চান। আপনি যদি রাইট থেকে লেফটে আনতে চান তাহলে RTL। তাহলে RTL মানে কি আপনারা কি জানেন? RTL যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বলবো না, লেখা কি হয় আপনারা একটু দেখিন, লেখাগুলো কি হয়ে যায়। আমি RTL আপনাদের উপরে ছেড়ে দিলাম। RTL মানে কি লেখার ধরন দেখে আপনারা বলবেন। আমি অন্যগুলো বলতেছি, আপনারা হয়তো বুঝে যাবেন যারা বুঝার মন মানসিকতা নিয়ে থাকেন। দেখুন রাইট থেকে লেফটের দিকে আসছে, তাহলে আমি নিজে বলে দিই, এখন বলতে বাধ্য কারণ যেহেতু বুঝাইতেছি। রাইট টু লেফট, রাইট থেকে লেফটের দিকে আসবে। আর যদি আপনি LTR দেন তাহলে লেফট টু রাইটের দিকে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা আসলে কাজগুলো করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করব আর কিভাবে আপনি ডিরেকশন RTL ব্যবহার করবেন। এবার আপনাদের আরেকটা কাজ করতে হবে, কিভাবে আমরা স্পেস নিব। মনে করেন সাপোজ আমরা এখানে কয়েকটা ইটিজের পরে কয়েকটা স্পেস নিয়েছি। দেখুন স্পেসগুলো হয়েছে কিনা, কন্ট্রোল S দিয়ে সেভ করছি। এখানে রিলোড দেন, স্পেস হয় নাই। কেন হয় নাই? এখানে আপনি যদি শত শত স্পেসে দেন কোনো স্পেস নেবে না। এটাই হলো HTML এর নিজস্ব সার্থক। তো আপনি যদি স্পেস নিতে চান একাধিক বা অন্য এর চেয়ে বেশি, তাহলে আপনি একটা অ্যাট্রিবিউট এন্টিটি বা যেটাকে নন ব্রেকিং স্পেস নামে আমরা চিনে থাকি, সেটা ইউজ করতে পারেন। মনে করুন সেটা হলো কিভাবে লিখতে হয়, এভাবে অ্যান্ড দিতে হয়, NBSP ইউজ করতে হয়, তাহলে সেটা কাজ করে। মনে করুন এবার আপনি যদি এটাকে বারবার লিখেন, যতবার লিখবেন এতটা স্পেস, মনে করুন DDD কন্ট্রোল S, এতটুকু স্পেস পাবে, ঠিক আছে। আপনি দেখুন এবার এই এতটুকু স্পেস নিছে। আপনি যদি এটাকে কোনো জায়গায় বসাই দেন তাহলেও কাজ করবে। আপনি যদি এখানে দেন BD, আপনি যদি এটাকে কপি করেন, কপি করে কন্ট্রোল D দিলেন, সাপোজ কন্ট্রোল S দিয়ে সেভ করলেন। এবার দেখুন স্পেসগুলো কি নিচে কিনা সব জায়গায়। দেখুন স্পেস নিয়েছে, এখানেও স্পেস নিয়েছে, এখানে দেখতেছেন। হ্যাঁ, নানা জায়গায় স্পেস নিয়েছে, যেসব জায়গায় আমরা স্পেস দিয়েছি। তো এইভাবে NBSP এটা নন ব্রেকিং স্পেস, এটাকে এন্টিটির আওতায় অন্তর্ভুক্ত করা হয়। এটা কাউন্ট HTML এ একটি বেশি, কিন্তু সাধারণত স্পেস গণনা করা হয় না। আপনি যদি একাধিক স্পেস ব্যবহার করতে চান তাহলে আপনাকে হোয়াইট স্পেস কলাপসিং তাই একটি মাত্র স্পেস যেহেতু ব্যবহার করা হয়। আপনি যদি একাধিক স্পেস নিতেন তাহলে নন ব্রেকিং স্পেস বা NBSP ব্যবহার করতে পারেন। NBSP যে খেয়াল রাখবেন কিভাবে ইউজ করতে হয়। NBSP আগে চিহ্ন দিবেন, তারপরে NBSP, তারপরে সেমিকোলন দিবেন। সেমিকোলন দেওয়ার পর দেখবেন এভাবে হয়ে গেছে, একটু ইটালিক আকারে হয়ে যাবে, তখন কাজ করবে। তো আপনারা আশা করি HTML প্যারাগ্রাফ ট্যাগ এবং নন ব্রেকিং স্পেস থেকে শুরু করে আদার্স অ্যাট্রিবিউটগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই আশা করি ভালোই আছেন। মোটামুটি করোনার মধ্যে দিনকাল ভালোই যেতেছে। তো তবুও যারা আপনাদের বাড়ির আশপাশে যারা দারিদ্রতায় ভুগছে, তো সবাই হেল্প করতে চেষ্টা করবেন। সব এলাকায় একই অবস্থা। দিন দিন মানুষের
পতন হচ্ছে বা অনেক সময় অনেক কিছুর মধ্যে পতিত হতে যাচ্ছে, যা আপনাকে বলতেছে না। আপনারা যাচাই বাছাই করে মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, যার যতটুকু সামর্থ্য আছে সামনের দিকে এগিয়ে যাবেন। তো আপনারা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনারা লকডাউনে এই ভিডিওগুলো কাজে লাগিয়ে সুন্দরভাবে কিন্তু আপনি HTML CSS শিখে ইউটিউব থেকে ইউটিউব বা ভিডিও তৈরি করতে পারেন, বা সুন্দর সুন্দর আপনি কি ওয়েবসাইট তৈরি করে আপলোড করতে পারেন, যার কারণে আপনি কি করতে পারেন, ভিডিও আপলোড করে মনে করেন আপনি হোস্টে আপলোড করতে পারেন। তো তখন আপনি কি করবেন, এই হোস্ট ডোমেনগুলো বায়ার যখন কাজ চাবে তখন তাকে প্রোভাইড করে তার কাছ থেকে কাজ নিয়ে নিতে পারেন। এভাবে আমরা কিন্তু মনে করেন টেক্সট দিয়ে সাধারণত কিন্তু ওয়েবসাইট তৈরি করি, নানা ধরনের স্টাইল করি। সেই স্টাইলগুলো কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমার চ্যানেলটি ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন, বেল বাটন ক্লিক করে পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।